পাহাড় প্রকৃতির এক এমন রূপ যার সৌন্দর্যে বারবার মুগ্ধ হলেও কখনো ক্লান্তি আসে না, এবং সেই সৌন্দর্যতার সঙ্গে যদি যুক্ত হয় আধ্যাত্মিক টান এবং ফুল অফ অ্যাডভেঞ্চার যুক্ত ট্র্যাক। আমি কিন্তু অমরনাথ অথবা কেদারনাথের কথা বলছি না, আমি বলছি জয়ন্তী বড় মহাকাল দর্শনের কথা। ডুয়ার্সের অন্যতম সব থেকে সুন্দর একটি জায়গা। আর এই সব কিছু পেরিয়ে আজকে আমরা যাব বড় মহাকালের দর্শনে। তো জুড়ে থাকুন আজকের আমার এই ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বড় মহাকালের দর্শনে। বোম বলে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সকলে? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগত। তো আজকের ভিডিও টপিক যেমনটা আপনারা জানেন, টাইটেল তো দেখে নিয়েছেন, যার জন্য ভিডিও ঢুকলেন। এখন আলিপুরদুয়ারের বেশিরভাগ সমস্ত আলিপুরদুয়ারবাসীরা জানেন যে জয়ন্তী বক্সা যে মেন গেটের টিকিট উঠিয়ে দেওয়া হয়েছে। জবের থেকে আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন, তখন একটা অর্ডার পাস করিয়েছেন তিনি কোর্ট থেকে। আমাদের রাজা ভাতখাওয়াতে যে বক্সা রিজার্ভ ফরেস্টের মেন গেট, সেটার টিকিট এখন নেয় না। তো টু হুইলার্স অ্যালাউ নেই, কিন্তু আপনারা অটো অথবা 4 চাকা করে আসলে, 4 চাকা বা মোট কথা টু হুইলার্স অ্যালাউ নেই, তার উপরে যত চাকা সব অ্যালাউ রয়েছে, সেটা করে আপনারা আসতে পারেন। তো আমরা এসছি হচ্ছে বাইকে করে। তো কিভাবে আমরা বাইকে করে আসলাম, কি কি করলাম, তো সেটা আমি আপনাকে দেখাচ্ছি, সেটা আগে প্রথমে দেখে নিন। আমি এখন রাজাবাদ খাওয়াতে দাঁড়িয়ে রয়েছি। বাইক অথবা স্কুটি নিয়ে আসলে আপনাদেরকে এই অবধি বাইক রাখতে হবে, কারণ গেট ফ্রি হয়ে গেলেও আপনাদেরকে টাইগার রিজার্ভ ফরেস্টে বাইক দিয়ে এন্ট্রি করতে দেবে না। তো আমি এই সামনের দোকানটিতে রেখে দিয়েছি আমার বাইকটি, আপনারাও রাখতে পারেন, 50 টাকা করে নেবে। আর যারা কার নিয়ে আসছেন আপনাদের অবশ্যই টাইগার রিজার্ভের এই মেন গেটটিতে এন্ট্রি করতে দেবে, কিন্তু তার আগে আপনাদেরকে এই গেটের এখানে দাঁড়াতে হবে, এবং ডান দিকে যিনি ফরেস্ট গার্ড রয়েছেন তার কাছে আপনার গাড়ির নাম্বার প্লেট সহকারে গাড়িতে কতজন মেম্বার রয়েছে সেটা এন্ট্রি করাতে হবে। রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী অবধি যাওয়ার জন্য আমরা এরকম শেয়ার অটো নিয়ে নিয়েছি। আমরা 3 জনে এই পুরো অটোটিকে বুক করতে হলো 400 টাকা দিয়ে। এরপর থেকেই আমাদের শুরু হয়ে যাবে পুরো ঘন জঙ্গল বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের। ভাগ্য ভালো থাকলে আপনাদের সামনে হাতিও আসতে পারে, বাইসনও আসতে পারে, এবং টাইগার রিজার্ভ ফরেস্ট যেহেতু, তো বাঘ আসার সম্ভাবনা রয়েছে, যদিও বাঘ আসার সম্ভাবনা খুবই কম। এই সমস্ত কারণেই এই রাস্তাতে টু হুইলার্স ব্যান করে দেওয়া রয়েছে। রাজাভাতখাওয়া থেকে জয়ন্তীর ডিস্টেন্স প্রায় 16 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি বক্সা মোড়ে। এখান থেকে আমাদের ডান দিকে বেঁকে যেতে হবে জয়ন্তী যাওয়ার জন্য। সোজা চলে গেলে আপনারা চলে যাবেন সান্তালবাড়ি। তো আমরা এখন পেরিয়ে যাচ্ছি বারা নদীর ব্রিজটা। এখান থেকে কিন্তু পাহাড়টা খুবই ভিজিবল। তো আজকে যেহেতু জয়ন ভাই বলছে যে ময়ূর দেখেছিল ডান পাশে ব্রিজটা, তো আমি লক্ষ্য করলাম না, কারণ আমি বাঁ পাশে ভিডিও করছিলাম। তো যাই হোক, বলছিলাম যে এখন যেহেতু কুয়াশা একদম জঙ্গলের ভিতরে বাইরে সব জায়গাতেই, দূর থেকে পাহাড়টা দেখা যাচ্ছে না, ভিজিবল না। তো আমরা এই কুয়াশার ভিতর দিয়ে এই অ্যাস্থেটিক ভাবটা ফিল করতে করতে যাচ্ছি। আর কিছু কিলোমিটার বাকি রয়েছে জয়ন্তী পৌঁছানোতে, পৌঁছে আমি আপনাদেরকে বলছি। তো ফাইনালি আমরা জয়ন্তীতে পৌঁছে গিয়েছি। তো এটা যেমনটা আপনারা জানেন, এটা হচ্ছে এসএসবি ক্যাম্প। বন্ধুরা, কারেন্ট স্ট্যাটাস হচ্ছে আমরা এখন চলে এসেছি জয়ন্তী রিভার বেডের এখানে। পিছনে হচ্ছে জয়ন্তী বাজার, যেটা আমরা এখানে পেরিয়ে আসলাম, যেখান থেকে অটোতে আমরা নামলাম। তো আমরা এখন জয়ন্তী রিভার বেড এখানে রয়েছি। রিভার বেডের সামনে এখানে একটা হোটেল রয়েছে। যারা প্রথমবার আসছেন জয়ন্তীতে তাদের জন্য বলে দিই, এই যে জয়ন্তীর মেন রিভার শুরু হয়ে গেছে এখান থেকে। আর কুয়াশার জন্য পাহাড় কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সবার প্রথম, মানে পাহাড়ের কাছে সবার প্রথম খাওয়ার হোটেল আপনারা এখানে পেয়ে যাবেন একদম বাজেটের মধ্যে। আর এদিকে দুনিয়া সব রিসোর্ট রয়েছে, সেটা আমি সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে সামনে দুই বন্ধু, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ছোট মহাকালের উদ্দেশ্যে। তারপর ওখান থেকে আমরা বড় মহাকালে উঠবো। তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে যেমনটা বললাম যে বাইক যেহেতু অ্যালাউ ছিল না, আপনারা দেখতেই পেরেছিলেন আমি বাইক স্ট্যান্ডে রাখলাম এবং অটোতে করে এসেছি। এখানকার অটোওয়ালা বা অথবা যারা লাইনে ভাড়া মারে, তারা অ্যাকচুয়ালি খুব অসভ্য টাইপের আমি বলতে চাবো। কারণ লোকাল লোকেদের কাছ থেকে তারা 250 টাকা করে ভাড়া নেয়। আমরা মোটেও টুরিস্ট নই, কারণ আমাদের বাড়ি আলিপুরদুয়ারে, তারপরও তারা মানতে চাইলো না, 400 টাকা করে নিচ্ছে। তারা লোকের পিছনে ভাড়া নিচ্ছে, তারা অটোটাকেই, মানে পুরো অটোটাকে তারা ভাড়া দিচ্ছে। তো সেই হিসাবে আমাদের 3 জনকে 400 টাকা করে দিতে লাগলো, যেখানে 250 টাকা করে দেওয়ার কথা। যদি আপনারা
একদম বাজেটের মধ্যে ঘুরতে চান, যেমন আমরা স্টুডেন্ট, তো আমাদের সকালে একটু দেরি হয়ে গিয়েছিল, যার কারণে স্টেট বাসে আমরা আসতে পারলাম না। নাহলে স্টেট বাসেও খুব সুন্দর করে আসা যায়। সেখানে 20 টাকা করে ভাড়া রয়েছে। আলিপুরদুয়ার NBSTC ট্রান্সপোর্ট থেকে বাস 7টা নাগাদ ছাড়ে, আর 7:30টার দিকে আপনারা রাজা ভাত খাওয়াতে পেয়ে যাবেন। মানে রাজা ভাত খাওয়া যেখানে চেকপোস্ট রয়েছে ফরেস্ট গার্ডের, সেখানে আপনারা পেয়ে যাবেন 7:30টার দিকে। তো আর বিকেলে আর যারা আপনারা যখন ফিরবেন, ফেরাটাও কিন্তু একটা বিরাট সমস্যার ব্যাপার এখান থেকে। আমরা তো ফিরবো, তো আমরা যেহেতু বাইক রেখে এসেছি রাজা ভাত খাওয়াতে, তো আমাদের প্ল্যানটা কি? আমাদের প্ল্যান হচ্ছে আমরা ঠিক 4টা নাগাদ এখান থেকে, মানে জয়ন্তীর থেকে স্টেট বাসটা রয়েছে, সেই স্টেট বাসে করে আমরা ফিরে যাব। তো আমরা আজকে আমরা বড় মহাকাল পৌঁছবো কি পৌঁছবো না সেটা আমি আপনাকে বলতে পারছি না, ঠিক আছে? কিন্তু আমার যেটা আজকে উদ্দেশ্য থাকবে আপনাদেরকে ট্র্যাকটা দেখানো, বড় মহাকালে যাওয়ার জন্য কতটা ট্র্যাক বানানো হয়েছে। ছোট মহাকাল অব্দি তো আমরা এরকম নদী পথ হয়ে যাব, কিন্তু ছোট মহাকাল থেকে বড় মহাকালে ওঠার যে সিঁড়িটা, তার আগ পর্যন্ত অনেক নদী নালা রয়েছে। সেই নদী নালার উপরে বাঁশের সাঁকো বানানো হয়। তো সেগুলো কতটা রেডি হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর আজকে কিন্তু জানুয়ারির 25 তারিখ, আমি ঠিক 1 মাস আগে এই ভিডিওটি বানাচ্ছি। ভিডিওটা হয়তো আমি ঠিক 2-3 দিন পরে পাবলিক করব। তো এখন আপনারা যারা দেখছেন তারা তো দেখেই নেবেন যে ট্র্যাকের কি অবস্থা। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর করে দেখাবো, এনজয় করুন। তো আমরা এই জয়ন্তী নদীর উপর দিয়ে প্রায় 3 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করব, কিন্তু এই কুয়াশার কারণে জয়ন্তী পাহাড়ের ভিউটা একদমই দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এদিকে নদীর মধ্যে কিন্তু সামনে জল রয়েছে, তো এইভাবে আমরা পার করে করে যাব, দেখতে পাচ্ছেন। আর সামনে গেলে কিন্তু জল আস্তে আস্তে বাড়তেই থাকবে। এদিক থেকে যে আসলাম, এদিকে জল একদম হালকা ছিল, এবং শুকনো হওয়ার কারণে ওদিকে জলটা মাটির নিচে ঢুকে যায়। তো এদিকে জল একদম ভিজিবল। তো এই অবস্টাকেলগুলো পার হতে হবে। তো আমরা মোটামুটি 2-2.5 কিলোমিটার তো হেঁটে নিয়েছি, তারও বেশি হতে পারে, 2-3 কিলোমিটারের মতো। যেমনটা দেখতে পাচ্ছেন পিছনে এখন পাহাড় ভিজিবল, কারণ আমরা পাহাড়ে একদম ঘেঁষে যাচ্ছি। এগুলো কিন্তু পাহাড়গুলো কেটে গিয়েছে বন্যাতে, যখন মানে মেন মনসুন যে সময়টা থাকে তখন প্রচণ্ড জলের কারণে এগুলো পুরো কেটে গিয়েছে। তো এখন তো ভিজিবল হবে, কারণ পাহাড় একদম সামনে। তার পিছনের যে বড় বড় পাহাড়গুলো রয়েছে, উঁচু উঁচু পিকগুলো, সেগুলো দেখা যাচ্ছে না। তো একটু করে ভিজিবল হবে। ছোটো মহাকাল পৌঁছতে এখনও দেরি রয়েছে, আরও 20 মিনিট তো লাগবে। তো আপনারা যারা হেঁটে আসছেন, ভালোভাবে আপনাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে, কারণ এখানে টাইম মতো গিয়ে টাইম মতো পৌঁছানোটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। এসছে একটি বড় নদী অবস্টিকেল, তো এখানে পার হচ্ছে। এখানে কিন্তু আপনাকে জুতা খুলতেই হবে, অথবা আপনার ছেলে মানুষের তো এদিকে লাফিয়ে লাফিয়ে যেতেই পারবেন, যেমনটা যাচ্ছে চয়নার বিক্রম। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন এখানকার সিনটা কতটা সুন্দর লাগছে, কুয়াশা থাকা সত্ত্বেও পুরো একটা অ্যাস্থেটিক ব্যাপার। আমিও পার হয়ে যাচ্ছি এখন। তাহলে জয়ন্তী থেকে ছোট মহাকাল অবধি যারা গাড়িতে আসবেন ভাবছেন, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাদের জন্য এরকম জঙ্গল সাফারির গাড়ি রয়েছে। গাড়িতে সিট ক্যাপাসিটি হচ্ছে 6 জনের, এবং রেট 1600 থেকে 1700 টাকা নেবে। এরকম সাফারি বুক করবেন, তারা এইভাবে যেতে পারবেন। যেমনটা দেখলাম গাড়িতে 2 জনই রয়েছে, আর আমরা এদিকে গরিব লোক সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। এটাই ডিফারেন্স বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। ওদিকে বড় লোক, এদিকে আমরা মিডল ক্লাস গরিব লোক। এই গাড়ির পথে পথে দিক দিয়ে লিক দিয়ে আসার পরে আপনারা এখানে 2টো লিক দেখতে পারবেন, 2টো রাস্তা। ডান দিকে একটা রয়ে গেছে, চলে গেছে এইভাবে, আর একটা বাঁ দিকে। তো এই রাস্তা দিয়ে আপনারা যাবেন, যদি আপনারা এরকম ফাঁকা সময় আসেন তাহলে অবশ্যই এই রাস্তা দিয়ে যাবেন। যখন মেলা চালু হয় তখন এদিক দিয়ে সেটা বের হওয়ার জন্য ব্যবহার হয়। তো আমরা এই সাইড দিয়ে যাবো, যেদিক দিয়ে জিপসিটা গেল। আমরা চলে আসছি এখন ছোট মহাকালের গাড়ি যে অবধি যাবে সেই জায়গাটা অবধি। এখানে এই যে 2টো ভুটানের গাড়ি দেখতে পাচ্ছেন, এবং পিছনে এদিকে আরও গাড়ি পার্কিং করা রয়েছে। তো এই অবধি আপনারা 4 চাকা অথবা 2 চাকা নিয়ে আসলে এখানে রাখতে পারবেন। তারপর এখান থেকে আপনাদের ট্র্যাক শুরু করতে হবে। এর পরের রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ছোট মহাকাল যে মন্দিরের সামনে রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, জঙ্গল সাফারি গাড়ি কিন্তু সামনে ওই অবধি যাবে, তারপর ওখান থেকে আপনাদের হাঁটা শুরু করতে হবে। মহাকালে এখন কারেন্ট আপডেট, এদিক দিয়ে একটা রাস্তা ছিল, এখন রাস্তা নেই, পুরোটা ধস নেমে গেছে এই সাইড দিয়ে। তো এখন আমাদেরকে এই সাইড দিয়ে যেতে হবে। এই সাইড দিয়ে নতুন করেছে, এই সাইড দিয়ে নতুন করে ভিতর দিয়ে করেছে, এদিক দিয়ে আসতে হবে আপনাদের।
তো বোঝাই যাচ্ছে যে বর্ষার সময় এদিকে পুরো ধস নেমে গিয়েছে। এগুলো পুরো কিন্তু একদম সমতল ছিল, এই যে যেমনটা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরো সমতল ছিল আগে। তো এখন এদিক দিয়ে রাস্তা করেছে যাওয়ার জন্য, তো এইবারের সিনটা একটু আলাদা। আমি একটু আগে যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখালাম সেটা কিন্তু আগের গাড়ি পার্কিংয়ের জায়গাটা নয়, এটা হচ্ছে পুরানো বা আগে যেখানে আমরা গাড়ি পার্কিং করতাম সেই জায়গাটা। কারণ ওদিকে যেমনটা দেখালাম যে একদম নদী ধস নেমে পাড়টা পুরো খেয়ে নিয়েছিল, তো ওদিকে খালি হাঁটা পথ রয়েছে, গাড়ি আসার জায়গা নেই। তো এই জন্য এই অবধি এখন গাড়ি আসতে পারে না, সামনে করে দিয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। তো এখন তো এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন, নাহলে আগে আমরা এখানেই বাইক থেকে রাখতাম এবং গাড়ি রাখতাম। তো ছোটো মহাকাল সামনেই রয়েছে, ছোটো মহাকাল। ছোটো মহাকালে আমরা দর্শন করব না, আমরা সোজা যাব হচ্ছে বড় মহাকাল অবধি, তাড়াতাড়ি করবো কারণ বিকেলে আবার ফিরতে হবে। তো চলুন। ছোটো মহাকালে অলরেডি দোকানপাট বসে গিয়েছে, এদিকেও রয়েছে। ছোটো মহাকালে যেমনটা দেখতে পাচ্ছেন দোকানপাট তো বসে গিয়েছে, আর এদিক দিয়ে হচ্ছে ছোটো মহাকাল ওঠে, এই সিঁড়ি বানানো। যারা আগে আপনারা এসেছেন তারা জানেন এদিক দিয়ে ছোটো মহাকাল ওঠে। আর যারা প্রথমবার তাদেরকে বলে দিই, যখন ওদিকে নদী পথগুলো পেরিয়ে আসবেন, বাসার সাঁকোগুলো পেরিয়ে এসে দোকানপাটগুলো এদিক দিয়ে এসে আপনাদেরকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। ওই যে সামনে দেখা যাচ্ছে ভিতরে পতাকাগুলো, বা ওগুলো কি বলে যেন ভুটানি ভাষাতে, সেগুলো আমি জানি না। এদিক দিয়ে উঠে যেতে হবে। আমরা যাব সামনে বড় মহাকালের রাস্তায়, এবং মেন ট্র্যাক শুরু হবে এখান থেকেই। আর্টের মাধ্যমে মার্ক করে দেওয়া রয়েছে ওয়ে টু বড়া মহাকাল। এদিকে অনেক রাস্তা রয়েছে, সামনে সুন্দর ঝর্ণা, সামনে সুন্দর ভিউ, এদিকে ফটো তুলবেন এবং এই রাস্তা দিয়ে আপনারা উঠে যাবেন। এগুলোতে সব বাঁশের সাঁকো হবে, অবস্টিকেলগুলো পার করার জন্য আরও সুন্দর সুন্দর ব্রিজ দেওয়া হবে। তো এখন দেওয়া নেই, কিন্তু আমরা তো উঠে যাবো আরামসে এভাবেই। কিছু দূর এগোলেই দেখা যাবে যে বাঁশের সাঁকো তৈরি হয়ে গিয়েছে, কারণ এখানকার পাথরের সাইজগুলো অনেক বড়, তাই হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে। আর ফটো তোলার জন্য কিন্তু জায়গাগুলো খুবই সুন্দর। তো খতরনাক ট্র্যাক শুরু হয়ে গিয়েছে এখান থেকেই। তো বন্ধুরা, এই যে রাস্তাগুলো যেগুলো দরকার, যেটা দেখানোর জন্য আমি এখানে এসেছি, তো রাস্তাগুলো ফাইনালি তৈরি হয়ে গিয়েছে। এখন তো একদমই ফাঁকা, আর উঁচু উঁচু এই দুই পাহাড়ের মাঝখানে এত সুন্দর ব্রিজ, এর থেকে ভালো ভিউ আমার মনে হয় না ডুয়ার্সার কোথাও রয়েছে। দেখুন একবার কি পরিষ্কার, মাছও রয়েছে অনেক, খালি চোখে দেখলে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ফিজিক্যালি ফিট থাকলে কিন্তু ওই সব জায়গা দিয়ে ওঠা যাবে। তো চলুন আমি উপরে উঠি। বন্ধুরা, আমরা এখন ফাইনালি চলে এসেছি বড় মহাকাল ওঠার যে মেন ট্র্যাক, অথবা ভুটানের যে এরিয়া। এই পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুটানের গেট, মানে বড় মহাকালটা কিন্তু পড়েছে ভুটানের এরিয়াতে। তো এখান থেকে ভুটানের গেট শুরু হয়ে যাচ্ছে, এরিয়ার গেট। এদিক দিয়েই কংক্রিটের সিঁড়িও রয়েছে, তো সেই সিঁড়িতে এবং পাহাড়ও কাটা রয়েছে, সিঁড়ি মানে সিঁড়ির আকারে ধাপ করা রয়েছে। তো এদিক দিয়ে আমরা উঠে যাব। এখান থেকে কিন্তু পুরো চড়াই শুরু হচ্ছে, এমনকি আমাদেরও পুরো দম বেরোতে চলেছে। তো একটা পেসে চলবেন অবশ্যই, সেটা আমি আপনাকে বলতে যাব।
আর এই যে এখানকার ভিউ, এই যে ভাই বন্ধুরা রয়েছে সকালে, পিছনে তো দোকানপাট দেখতে পাচ্ছেন, ভুটানের দোকানপাট দেখতেই পারবেন আপনারা, ছোটো ছোটো এরকম। বেশি দেরি করবো না, আমরা ফটাফট দিদি উঠে যাবো। এখান থেকে উঠতে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগতে পারে। তো চলুন শুরু করি। এই যে খাড়া খাড়া সিঁড়িগুলো উঠতে হবে এখন। তো বন্ধুরা এখানে দাঁড়িয়েছিলাম রেস্টের জন্য, এখানে কমলা খাচ্ছি আমরা এই নেচারের ভিউর সঙ্গে। আর এই হচ্ছে বড় মহাকাল যাওয়ার রাস্তা না, এটা হচ্ছে সড়কও যাওয়ার রাস্তা। কি পরিমাণ খারাপ আপনারা দেখতে পাচ্ছেন। তো অলরেডি আমাদের দম বেরিয়ে গেছে, তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা এই আমাদের একজন শরণার্থীর অবস্থা, ওনার পুণ্যার্থীর অবস্থা খুবই কষ্ট, ওনার উঠতে পারছেন না। একটা গোটা কমলা খাওয়ালাম, ভিডিও চালু বললে তার জোশ উঠে গেল। ঠিক ঠিক আসতে এখান থেকে 10টা সিঁড়ি পার করে সে আবার দাঁড়িয়ে পড়বে। খুব খারাপ একটা জিনিস, এই যে দেখুন দুনিয়ার প্লাস্টিকের বোতল পাহাড়ের সাইডে সাইডে রয়েছে, এখানে রয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এই বড় মহাকালে আসছেন না কেন, তারা প্লিজ প্লাস্টিকের যে জিনিসগুলো রয়েছে, যে প্লাস্টিকের জিনিসগুলো আপনার যে কোনো খাবারের জিনিসের প্যাকেট হতে পারে, বোতল হতে পারে, আপনারা প্লিজ সেগুলো আপনাদের ব্যাগে ক্যারি করে নিয়ে সেটা আপনাদের এরিয়াতে গিয়ে ফেলবেন। পাহাড়টাকে প্লিজ দূষণ করবেন না, কারণ যখন কোনো ট্যুরিস্ট আসে ঘুরতে, এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, তখন তাদের খুব খারাপ একটা ইমপ্রেশন যায়, এবং এতে আমাদের যে ব্যবহার তার উপরেও একটা নির্দেশন পড়ে। এইসব কারণে যেগুলো পচনশীল জিনিস, ফলে চোচড়া থেকে শুরু করলেও ফেলতে পারেন রাস্তায়, এই ট্র্যাকের মধ্যে নয়, সাইডে। কিন্তু প্লিজ প্লাস্টিকগুলো অ্যাভয়েড করবেন, এখানে ফেলবেন না। জয়ন্তী এরিয়াটা পার করে তবেই আপনারা সেটা ফেলবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। প্রচণ্ড খাড়া খাড়া পাহাড় দিকে, এই কারণে দেওয়ালে দেওয়ালে কিন্তু এরকম ক্যাবেল দিয়ে দেওয়া রয়েছে, বেশ মোটা এবং শক্ত। এগুলো আপনারা সাপোর্ট নিয়ে উঠতে পারেন উপরে। আর আমাদের হাঁপানি শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমাদের কী পরিমাণ খাটনি হচ্ছে। বড় মহাকালে অর্ধেক রাস্তা পৌঁছে গিয়েছি, কীভাবে বুঝবেন? এই যে পিছনে একটা ঝর্ণা রয়েছে, চয়ন ভাই গিয়েছে ওখানে জল ভরার জন্য। এটা হচ্ছে বড় মহাকালের অর্ধেক ট্র্যাকের মাইলস্টোন বলতে পারেন। আর এই যে ভাই পুরো হাঁপসে গিয়েছে, আর আমাদের জলের বোতল খালি হয়ে গিয়েছে। তো এই ঝর্ণার জলটা আমরা নিয়ে নিচ্ছি, এটি খুবই ভালো পরিষ্কার জল। কতটা দেখতে তো পুরো পরিষ্কারই মনে হচ্ছে, কিন্তু আদৌ উপরে কেউ নোংরা দিচ্ছে কিনা বলতে পারবো না, দেখা যাক। কিন্তু আমাদের ডিহাইড্রেশনের থেকে মরার থেকে ভালো তো এই জল খেয়ে বেঁচে থাকা। বড় মহাকালের অর্ধেক পথ ওঠার পর কিন্তু আপনাদের এরকম সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়বে। বড় মহাকালে পৌঁছে গিয়েছি, আর উপরের আশ্রমটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই সিঁড়ির ধাপগুলো তো আপনারা দেখতেই আছেন কি উঁচু উঁচু। মনোবল রাখতে হবে আপনাদেরকে, মনোবল না রাখলে কিন্তু ওঠা যাবে না। আর শরীরকে টাইম দিতে হবে। প্রথমের যে 40-50টা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িগুলোতে আপনাদের প্রচণ্ড কষ্ট হবে উঠতে। শরীরটা যখন গরম হয়ে যাবে, তখন মাইন্ডটাকে আপনারা প্রিপেয়ার করবেন। মাইন্ডটা একবার প্রিপেয়ার হয়ে গেলে তো আস্তে 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 আপনারা উঠতে পারবেন। তো ফাইনালি চলে এসেছি আমরা বড় মহাকালে। উপরে রয়েছে বড় মহাকাল, মানে ঠাকুরের যে জায়গাটা, আর এখানে তো যে আশ্রম, আর ছোট ছোট দোকানপাটও দেখতে পারবেন আপনারা। জানি না এরা এত কিছু কীভাবে এখানে নিয়ে এসছে, প্রচণ্ড শরীরের বল এনাদের। তো আশ্রমের উপর আমরা উঠবো, ওখানে গিয়ে ছবি তুলবো। প্রথমে ঠাকুরের দর্শন করি। তো বন্ধুরা, মন্দিরে প্রবেশ করার আগে মানে নিচে যে সিঁড়িটা পার করে আসলাম, সিঁড়িটা, তারপরে এই সিঁড়িতে এখান থেকে মন্দিরের এরিয়া শুরু,
তার আগে কিন্তু আপনাদেরকে অবশ্যই টিকিট কাটতে হবে। টিকিট 20 টাকা করে। মেন সিজন মানে শিবরাত্রিতে প্রচণ্ড ভিড় থাকবে, তখন তো টিকিট লাগবে না, তখন কিন্তু আপনারা এতটা ভালোভাবে উঠতে পারবেন না। তাই অবশ্যই আপনারা শিবরাত্রির পরে দোল পূর্ণিমাতে অথবা এই সময় আসতে পারেন। মন্দিরে প্রবেশ করার আগে অবশ্যই আপনার জুতোটা খুলতে হবে। তো জুতো এই সাইডে আমরা রেখে দিয়েছি, রেখে দিয়ে এখন আমরা এদিক দিয়ে উপরে উঠবো। সিঁড়িগুলো রয়েছে, এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু উঠতে হবে। তারপরে এদিকে আসতে হবে। অনেক লাইন। বৃষ্টি হওয়ার কারণে পুরো পিছলে হয়ে গিয়েছে। আর এই যে রাস্তা তো আপনারা জানেনই, যারা আগে এসছেন আর যারা জানেন না, এইভাবে গুহার ভিতর দিয়ে যেতে হবে। ওই সাইড দিয়ে আসলাম। আর এই দেখুন এখানকার ভিউ, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই সুন্দর ভিউ, আলাদাই মজা। আর আমরা রয়েছি খালি গায়ে, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর এই হচ্ছে আসার রাস্তা, এদিক দিয়ে এই চিপা দিয়ে আমরা আসলাম এদিক দিয়ে। আর খুব সাবধানে মাথাগুলো তুলবেন, কারণ এদিকে কিন্তু এরকম বড় বড় পাথর রয়েছে, ঠিক এইভাবে বসতে হবে, নাহলে মাথার মধ্যে ঢিক করে লেগে যাবে। আর এই যে নিচে ভিউ, বম বলে কিন্তু এই গুহা দিয়ে ঢুকতে হবে। এই জায়গাটাতে ঢোকার কিন্তু একটা রহস্য রয়েছে। অনেকে বলে ইচ্ছে থাকলে যাওয়া যায় না, আমাদের ভোলে বাবা যদি পারমিশন দেয় তবেই কিন্তু আপনারা দিতে ঢুকতে পারবেন। অনেক মোটা মোটা লোকও ওই পাতলা জায়গাতে ঢুকে গিয়েছে, কিন্তু অনেক পাতলা লোকও ওই জায়গাতে ঢুকতে পারেনি। তা আমি তো 2 বার গিয়েছি, তো দেখি এবার ভোলে বাবা পারমিশন দেয় কিনা। চল। তো চয়ন ভাই চলে গেল, এবার বিক্রম যাচ্ছে, আমার জন্য একটু ডিফিকাল্ট হবে। গুহার ভিতরে ঠাকুরের ওখানে ভিডিও অ্যালাউ নেই, তাই সেখানকার ভিডিও আমি করতে পারিনি। ওখান থেকে বেরিয়ে আমরা সাবধানভাবে মায়ের কক্ষের ওখানে যাব। ওদিক থেকে বের হয়ে এটার ঠিক বাঁ হাতে এদিকে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমরা ভিতরে গেলে পাবো হচ্ছে মায়ের মন্দির। তো আমরা এখন ভিতরে যাচ্ছি না, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে, কারণ এখান থেকে হেঁটে আমরা জয়ন্তী যেতে হবে, তারপর ওখান থেকে আবার বাসও ধরতে হবে। তো ওই সাইড দিয়ে আমরা এই ভিতর দিয়ে এই রেলিংয়ের এদিক দিয়ে দেখেন ভিতরে কি সুন্দর ফাঁকা, এখানে আমরা এসেছি। ভেতরে রয়েছে মায়ের মন্দির, আমরা ভিতরে যাচ্ছি না এখন। আর উপরে সুন্দর এরকম, যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা ভালো করে বলতে পারবেন এগুলো কি। আর এদিকে নিচে সুন্দর খাই। ফার্স্ট টাইম দেখছেন জয়ন্তী মহাকালের ভিডিও, তাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা নিচে নেমে যাব। আর আমরা যত রকম ভিডিও আর ফটো তুললাম সেই সমস্ত ফটোগুলি আপনারা আমাদের ইনস্টাগ্রামে দেখতে পারবেন। 3 জনেরই ইনস্টাগ্রাম লিঙ্ক আমি ডিসপ্লেতে শো করে দেবো, আপনারা আমাদেরকে ফলো করতে পারেন। জানি ফলোয়ার একটু কম রয়েছে। জায়গাটা দেখুন কতটা স্টিফ, নামার সময় খুব সাবধানে নামতে হবে, এটা মাথায় রাখবেন। তো বন্ধুরা, আমাদের বড় মহাকাল ঘোরা হয়ে গেল। আজকে ভুটানিদের মানে ভুটানবাসীদের আজকে কোনো তিথি কিছু রয়েছে, যার কারণে উপরে কিন্তু অনেক ভুটানি লোক আমি দেখলাম। বেশিরভাগ ভুটানিরা এই বড় মহাকালে পুজো দেওয়ার পর তারা তাদের এই আশ্রমে যায় এবং তাদের অন্যান্য কাজকর্ম সারে। আপনারাও সেই আশ্রমের ছাদে গিয়ে খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন জয়ন্তী পাহাড়ের। আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, আমাদের আবার ফিরতেও হবে, তাই আমরা এখন যাচ্ছি না। আমরা দেরি করবো না, এখন আমরা ফটাফট নিচে নেমে যাব। আর যতটা আমরা চড়াই উঠলাম এটা কিন্তু এখন ততটাই খারাপ হবে জিনিসটা। বড় মহাকাল থেকে প্রায় অর্ধেক পথ আমরা নেমে গিয়েছি। এই সিঁড়িগুলো আপনারা ওঠার সময় খেয়াল করেছিলেন, তো এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু নামার সময় বেশিরভাগ রিস্ক থেকে থাকে। আর উপরে যেমন আমি রয়েছি, আপনারাও খেয়াল রাখবেন আপনাদের পায়ের দ্বারা ধাক্কা লেগে এরকম গুড়ি গুড়ি পাথরগুলো যাতে নিচে গড়িয়ে না পড়ে। এর থেকে কি হবে, নিচে যারা রয়েছে তাদের মাথার মধ্যে এই পাথরগুলো লেগে তারা খুব খারাপভাবে আহত হতে পারে। তো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর সুন্দর ভিউ তো রয়েছে এখান থেকে। ওই যে আমাদের ওইখানে যেতে হবে, ওই যে ওই জায়গাটাতে
তো বন্ধুরা আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম ম্যাগি খাওয়ার জন্য, বাড়ির থেকে ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম। তো ছোট্টটা টিফিন করার পরে এখন আমরা এই যে ছোটো মহাকাল পেরিয়ে যাচ্ছি। ছোটো মহাকাল পার করে এখন আমরা ডাইরেক্ট চলে যাব ওই একই হাঁটা পথে জয়ন্তী অবধি। জয়ন্তীতে গিয়ে যদি আমরা 3:30-র মধ্যে পৌঁছে যাই, ওখানে আমরা ভাত খেয়ে নিয়ে পরে 4টার যে স্টেট বাসটা রয়েছে সেটাতে করে আমরা চলে যাব রাজাভাত খাই গিয়ে নামবো এবং বাইকে করে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। একটুও যদি আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই আপনাদের পরিজনদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনাদের কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি কেউ মহাকালে আসতে চান 2025-এ কী পরিবেশ রয়েছে, কি কি রয়েছে সেই সব কিছু জানার জন্য আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিতে পারেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এই ইউটিউব জার্নিতে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।